বলে ধরে নিন ওরা ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার হাত নেই। স্বজন হারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রার বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 2 দশক পর 22 জানুয়ারি সিলেট যাবেন তারেক রহমান। মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যানের আগমনে নগরীতে সাজ রব, উচ্ছ্বসিত নেতাকর্মী। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকের সিদ্ধান্ত। সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে 2,500 কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি 700 থেকে 1700। দায় এড়াতে পারে না বিইআরসি, মত বিশ্লেষকের। এবং গণহত্যার দায় থেকে পার পাবে না মিয়ানমার, রয়েছে দালিলিক প্রমাণ। সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে আইসিজিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলেও স্বজনহারাদের আশ্বস্ত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি। আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার ভাইয়ের সাথে আমার একটা খুব সুখের একটা সম্পর্ক ছিল। আমি রাত পড়লেও বলতো বাবার চোখে মনে নয়। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। 1.5 যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, মা। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান পরিবারের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিগত সরকারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 5 আগস্টের পর 1.5 বছর হয়ে গেলেও গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ জানান স্বজনরা। চাই নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার হাত নেই। এই আকুতি 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিথির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? 2.5 বছর যখন আমার ছিল, তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাত্র 2 মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ, কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় 3 বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। আমার বাবার হাত থেকে বিচার হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর সিলেট সফরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন তিনি। দেশে ফেরার পর এটি হবে তার প্রথম জনসভা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। হিসাবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে দল এবং সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সে ধারাবাহিকতায় তার ছেলে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে 22 জানুয়ারি শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এ সফর নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী ও জেলাবাসী। তারেক রহমান হলো আমাদের সিলেটের দামাল। আমরা সকল উৎসাহিত যে আমাদের নেতা সিলেটে আগামী 22 তারিখে আসবে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু বিএনপির প্রচারণা সিলেট থেকে শুরু হয়েছে। বসে বসে আমাদের একটা গর্বের বিষয় আছে। শুধুমাত্র সিলেটের এই এলাকা না, পুরো সিলেটেই সাজ রব। দলের চেয়ারম্যানকে বরণ এবং তার সফরকে সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি একের পর এক সভা করছে। দলের চেয়ারম্যান হিসাবেও প্রথম সমাবেশ, সেটাও ইতিহাসের অংশ। আমরা সেই ইতিহাসের অংশ সিলেটবাসী হতে চাই
এবং এই সমাবেশটা সফল করতে চাই। 22 জানুয়ারি সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। এই জনসভায় সর্বোচ্চ জনসমাগম ঘটবে বলে আশাবাদী দলের নেতারা। মানুষ তারেক রহমানের কথা শুনবে, তারেক রহমানকে দেখবে, নেতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। আমার বিশ্বাস স্মরণকালের আলিয়া মাদ্রাসা মাঠ তথা আশপাশের রাস্তা এদিকে বাজার পর্যন্ত চলে যেতে পারে। জেলা বিএনপির তথ্য মতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 21 জানুয়ারি আকাশপথে সিলেট পৌঁছানোর পর 22 জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও 2টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 47 আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামাত সহ 10 দল। একথা জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে জোটের আসন সমঝোতার দায়িত্বে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। শনিবার সকালে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত। ইশতেহার, আমিরের সফরসূচি এবং নির্বাচনী কৌশল নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। বৈঠকে গুরুত্ব পায় ইসলামী আন্দোলনের জোট ছাড়া এবং সমঝোতার বাকি 47 আসনের প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ফাঁকা রাখা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 10 দলের লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সব সময় জামায়াতের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবে, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময়ের মেসেজ, এখনো এই মেসেজ থাকলো। এদিন জামাত কার্যালয়ে আসেন আসন সমঝোতার অন্যতম সমন্বয়ক বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হকও। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না, তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে। মামুনুল হক দাবি করেন, শরিয়া আইনের ব্যাপারে জামায়াত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 19 জানুয়ারি বেলা 11টায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ নেতা কর্মীরা। উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। পরদিন 20 জানুয়ারি সকাল 11টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী 19 জানুয়ারি আপনারা জানেন, প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যে সমস্ত দেশের জাতীয়তাবাদী সংগঠনগুলি রয়েছে এবং গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। আমরা বিএনপি 2 দিনব্যাপী
কর্মসূচি আমাদের রয়েছে এবং আমরা আশা রাখছি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান ওই দিন তিনিও উপস্থিত থাকবে। ইসির শুনানিতে চূড়ান্তভাবে বাতিল হলো কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। একই আসনে বহাল রয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এনসিপি নেতাদের হয়রানির অভিযোগ তোলেন হাসনাত। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকে বিভ্রান্তির শঙ্কা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টে আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। আর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে হাসনাত আবদুল্লাহর। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে এই রায় দেন নির্বাচন কমিশনাররা। বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আবদুল্লাহ। যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো। আমাদেরকে এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শুনানি শেষে একে একে বেরিয়ে কথা বলেন অন্য প্রার্থী এবং তাদের আইনজীবীরা। আপিলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। ভোটারের দস্তখতের মধ্যে ৮ জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। ৮ জনকে হাজির করেছি, আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবের একটা তাকে দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন গণ অধিকার পরিষদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোনো দ্বৈত নাগরিকত্বকারী বা ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে রাজপথের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন কমিশন এপিডেভিডের মাধ্যমে যদি কোনো দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেয় তাহলে তা হবে আইনের পরিপন্থী। আইনের ব্যাখ্যা করা কমিশনের কাজ নয়, কমিশনের দায়িত্ব আইন অনুসরণ করা। এ সময় বিএনপির কোনো প্রার্থীর শত শত লোক নিয়ে কমিশনে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামব। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field. সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। This electoral process meets national law as well as international standards for democratic elections. Its impartiality, its independence and its non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed
that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বিএমইটি লাইসেন্স স্থগিত করলেও বাইরের তালিকায় রয়েছে নাম। বিদেশ গমনোচ্ছুদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা রিক্রুটিং এজেন্সি। প্রতারণা ঠেকাতে মান যাচাইয়ের তাগিদ। বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে চালানো অভিযানকে বৈধ বলে দাবি করেছে মিয়ানমার। তবে বিশ্লেষকরা বলছেন এবার মিয়ানমার পার পাবে না, কারণ তাদের সব অপরাধ ডকুমেন্টেড। গণহত্যার অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে মন্তব্য করে আন্তর্জাতিক আদালতকে আরও সতর্কতার সাথে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তারা। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। মিয়ানমারের রাখাইনে 2017 সালের আগস্টে জাতিগত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ভয়াবহ ওই অভিযানে গণহত্যা, যৌন নির্যাতন ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত হন 10,000 রোহিঙ্গা। এর প্রেক্ষিতে 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত IGC-তে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। চলতি সপ্তাহে ICJ-র শুনানিতে গণহত্যার অভিযোগ নাকচ করে মিয়ানমার দাবি করে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান গণহত্যা নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান ছিল। তবে এই দাবি মিথ্যা মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, আদালতে এরই মধ্যে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার আর অস্বীকার করে পার পাবে না মিয়ানমার। জাজমেন্টের ব্যাপারে যেই ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো দরকার ছিল অলরেডি কিন্তু দেয়া আছে। 70 দশকে বা 90 দশকে যেটা সম্ভব হয়নি, এবার কিন্তু সেটা সম্ভব হয়েছে, যার জন্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় প্রমাণ করাটা খুব একটা কঠিন হওয়ার কথা না। সেই কি বলে এভিডেন্সটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে, তো যার জন্য আমার মনে হয় না সেখানে খুব একটা চিন্তার ব্যাপার আছে। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার। ফেরত নেয়ার ব্যাপারে আমার হয় তামাদো বা আরাকান আর্মি এদের সাথে আজকে না কালকে বসতেই হবে। এই ট্রায়ালটাও চলতে থাকবে। ঠিক একইভাবে আরও কিছু করা যায় কিনা, যে যার মাধ্যমে মিয়ানমারের সরকার একটা মনে করবে যে হ্যাঁ, এটা সমাধানে আমি যেতে পারি। আমার উপর প্রেশারও পড়ছে, কিন্তু সমাধানের জন্য কিন্তু একটা উপায় আছে। 2017 সালে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস সংকটের অজুহাতে গ্রাহকের পকেট কেটে নেওয়া হচ্ছে বাড়তি 2,500 কোটি টাকা। নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে 700 থেকে 1700 টাকার বেশি, যার দায় বিইআরসি সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলোকে এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারের বাসিন্দা মাফিয়া বেগম। বাসায় সংযোগ থাকলেও প্রায়ই থাকে না গ্যাস। এতে মাসে 1080 টাকা গ্যাস বিলের পাশাপাশি কিনতে হচ্ছে এলপিজিও। কিন্তু এখন সিলিন্ডারের অস্বাভাবিক দামের কারণে ব্যয় বাড়ছে চক্রবৃদ্ধি হারে। এটা নেয় 1100 টাকা, তাহলে এইটাই যে আরো ডবল টাকা বাড়ে গেছে। আমরা কোন দিকে যাব? আমার আয়ের উপর তো আমি ব্যয় করবো, আমার আয় তো কম, আমি ব্যয় করবো কি দিয়ে? রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শামসুন নাহার ও তার প্রতিবেশীদের একই অভিজ্ঞতা। আয় না বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ের নতুন নতুন খাত বাড়ায় চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। আমরা যেখানে 1300, 1200, হাইস্ট 1500, তার উপরে তো আমরা গ্যাস নেই নাই। এখানে 2200 টাকা, আমাদের তো
অনেক বেশি হয়ে যাচ্ছে না? 3টা গ্যাস সিলিন্ডারের দামই আমার প্রায় পড়ে যাচ্ছে 2টার উপরে। এতটা ক্ষতিগ্রস্ত আমরা কখনোই হইনি। আমাদের আয় তো সীমিত, আমাদের বেতন তার বাড়েনি, কেউ দেখার নেই, ইচ্ছা মতো বাড়াইতেছে, দোকান খুলতেছে, টাকা বেশি দিলে সিলিন্ডার দিয়েছে, কম দিলে সিলিন্ডার নেই। সিলিন্ডার নৈরাজ্যে হোটেল রেস্তোরাঁয়ও জ্বালানি ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে। রাজধানীর হাতিরপুলের ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের মাত্র 10 দিনে এলপি গ্যাসের পেছনে বাড়তি ব্যয় 9,000 টাকা। অন্যদেরও ব্যবসা চালাতে হিমশিম অবস্থা। ছোটরা 3টা 3,000 টাকা বেশি লাগছে, আর বড়টা 6,000 টাকা বেশি লাগছে। এই এক সপ্তাহের ভিতরে 9,000 মতো ক্ষতি হয়ে গেছে। আমি তো কোথাও দাম বাড়তেছি না। সামানের ভিতরে তো 1 টাকাও আমাদের প্রফিট আসতেছে না, আর উল্টা আমাদের ঘাটতি যাইতেছে। তারপরে আমরা সিলিন্ডারটাও ঠিক মতো পাইতেছি না। এখন তো পুরাটা এই লসে, কারণ গ্যাসের দামও দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেশি। গত কয়েকদিন ধরেই রাজধানীতে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1200 টাকা বেশি। আর 35 কেজি এলপিজির জন্য বাড়তি নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে বাজারে থাকা 5.5 কোটি সিলিন্ডারের মধ্যে বর্তমানে মাসে 2 বার রিফিল হচ্ছে 1.25 কোটি সিলিন্ডার। সে হিসাবে প্রতি সিলিন্ডারে 1,000 টাকা বাড়তি নেওয়া হলেও মাসে গ্রাহকের পকেট থেকে লুটে নেওয়া হচ্ছে 2,500 কোটি টাকা। সংকটের অজুহাতে এভাবে গ্রাহকের পকেট কাটার পেছনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেখানে ভোক্তা অধিদপ্তর কি করছে? তাদেরও কোনো, তার মানে কি তাহলে গোটা ব্যবস্থা এখন শুধু এলপিজি বাজারই নিয়ন্ত্রণ করছে না, এলপিজি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কি ভয়াবহ ব্যাপার না? এরকম একটা অবস্থায় রাষ্ট্র কোথায়? কোনো সভ্য সমাজ কি ভাবতে পারে? বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে বাড়াতে হবে নজরদারি। এলপি গ্যাস নিয়ে নজিরবিহীন নৈরাজ্য চলতে থাকলেও সব পক্ষে এখন নিজেদের দায় এড়ানোর চেষ্টায়। তবে নিরুপায় গ্রাহক এখনও ভোগান্তিতে, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হয় তাদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনায় এলেও হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা ব্যাকআপ যোগাযোগে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। আমদানি রফতানি বাণিজ্যের 96% পণ্য সড়ক পথে পরিবহন হওয়ায় মহাসড়কে হচ্ছে তীব্র যানজট। সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে। এই অবস্থায় সরকারের কাছে মাল্টি মডেল ন্যাশনাল পরিকল্পনা পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরে 32 থেকে 33 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। এখানে যে লেনগুলি বর্তমানে আছে এটা আদৌ পর্যাপ্ত না। বড় লেন সৃষ্টির মাধ্যমে আমরা যদি কানেক্টিভিটিটা এনশিওর করতে না পারি, ভবিষ্যতে কিন্তু বিশাল একটা ট্রাফিক জটিলতার মধ্যে চট্টগ্রাম বন্দর পড়তে যাচ্ছে। এদিকে 2030 সাল নাগাদ অপারেশনে আসার সম্ভাবনা রয়েছে 50,000 কোটি টাকার 2 মেগা প্রজেক্ট বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। এতে জটিলতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। রেলওয়ের সাথে, রোডসের সাথে, বিআরডব্লিউটি এর সাথে বন্দরের কার্যকর ডে টু ডে ওয়ার্কিং রিলেশনশিপ করে তোলা দরকার। কানেক্টিভিটি ইস্যুটা যদি ওইভাবে অ্যাড্রেস না করা হয় তাহলে বিলম্ব হয়ে যাবে। বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট আমদানি পণ্যের 85% গন্তব্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকা, একইভাবে রপ্তানি পণ্যের ক্ষেত্রেও 85% ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর, আর বাকি মাত্র 15% গন্তব্য চট্টগ্রাম ও তার আশপাশের এলাকা। এখন যে পরিমাণ ভলিউম হয় এর হয়তো ডাবল বা ট্রিপল ভলিউম মুভমেন্ট চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে এই গুডসগুলো আমরা পাঠাবো কিভাবে? এই অবস্থায় জটিলতা এড়িয়ে সড়ক এবং রেলপথে সক্ষমতা বাড়াতে সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের রোডের ক্যাপাসিটি বাড়াইতে হবে, রেলের ক্যাপাসিটি বাড়াইতে হবে, এবং আমাদের যে ইনল্যান্ড ট্রান্সপোর্ট এইটাও কিন্তু আমাদের বাড়াইতে হবে। তো সেই জন্য একটা মাল্টিমোডাল ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যাতে পোর্টের
অপারেশনটা সিমলেস থাকে। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে বন্দর কেন্দ্রিক 50,000-এর বেশি ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনারবাহী লরি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 4% পণ্য আনা নেওয়া করা হয় নৌ এবং রেলপথে, আর বাকি 96% চাপ পড়ছে দেশের মহাসড়কগুলোতে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ময়মনসিংহে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, প্রতিদিন জমা পড়ছে অন্তত 20টি আবেদন। পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা বাড়াচ্ছে ভাঙনের ঝুঁকি, বলছেন বিশ্লেষকরা। গোপালগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধান খেতে ইঁদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙানো তারের স্পর্শে বিদ্যুতায়িত হন রাহেলা বেগম ও তার 1 বছর বয়সী নাতি সাইফান। ঘটনাস্থলেই মারা যান রাহেলা। পরে তাদের উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ইরান শেখদারও নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলে মোটরসাইকেল ধাক্কায় পথচারী ও চালক নিহত হয়েছেন, আহত হন আরও 2 জন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিলন সহ তার 2 বন্ধু। বাসাইল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আরফান খানের উপর তুলে দেন মিলন। ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ সময় বাকি 2 আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। পাট ও পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা ফরিদপুর। কৃষিতে সফল হলেও শিল্পায়ন এবং মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় উন্নয়নে পরিপূর্ণতা পায়নি জেলাটি। নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও মিলছে না সুচিকিৎসা। পর্যটন শিল্পের সুযোগ থাকলেও কাজে লাগানো সম্ভব হয়নি। বিভাগ এবং সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। শেখদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম ফরিদপুর। পাট ও পেঁয়াজের রাজধানী বলা হয়ে থাকে এ জেলাকে। দেশের চাহিদার 50% পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন হয় এখানে। এছাড়া পাটের পাশাপাশি রসুন, ভুট্টা, আলু সহ নানা ফসল এই অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। সেই ফরিদপুর আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য পান না চাষিরা। শিল্প প্রতিষ্ঠান না থাকায় সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। পাট গুদামজাত করার মতো তেমন ব্যবস্থা নাই, আর হলো পেঁয়াজ সংরক্ষণ করার তেমনই নাই। কীটনাশকের সারের যে দাম, সেই হিসাবে আমরা কোনো ফসলের দাম পাইতেছি না। তাহলে 1600-1700 টাকা দিলে সার ঠিকই বাইর করে দেয় গোডাউনে। বস্তাবতী মনে করে 800-700 টাকা বাড়তি নিতেছে। জেলায় এখনো হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও নানা সমস্যায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিভাগ এবং সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। বাস্তবায়নের দাবি জেলার বাসিন্দাদের। নদী ভাঙনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। নদী তীরের বাসিন্দাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। হুমকির মুখে আছে প্রায় 1,500-2,000 পরিবার। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চিনির কারখানাটি নানা সমস্যায় জর্জরিত হয়ে দিনের পর দিন লোকসানের বোঝা মাথায় নিয়ে ধুকে ধুকে চলছে। প্রায় 6-7 হাজার কৃষক, গারওয়ান দিয়ে অনেক পরিবার আমাদের সুগার মিলের সাথে রিলেটেড। যদি এই চিনি কলটা আধুনিকায়ন করে, তাহলে এই চিনি কলে আরও লক্ষাধিক লোক এই যে জীবন জীবিকা বাঁচানোর
পথ মানে সংস্থা হবে। এছাড়া নাব্য সংকটে একমাত্র নৌবন্দরটিও অচল হতে বসেছে। কর্মসংস্থান হারানোর সংখ্যায় কয়েক হাজার শ্রমিক। আগে মনে করেন 1800-900 কামাই হইতে এখন হয় 400-500। যদি নদীটা খনন করে তাহলে মনে করেন যে সম্পূর্ণ ট্রলারি ঘাটে আসবে। নদীতে সমস্যা এখনো জাহাজ মাছ থেকে পড়ে, ঘাটে আসতেছে না। তাতে ওই হিসেবে মনে হয় যে বড় একটা বন্দর, নদী না সাফ না করলে জনগণের সমস্যা হয়ে যাবে। পল্লীকবি জসিমউদ্দিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সহ গুণী মানুষের জন্ম এ জেলায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবহেলিত এ জেলায় সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার মধ্য দিয়ে বাসিন্দাদের স্বপ্ন পূরণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। আমাদের বেশ কিছু স্পট আছে যেখানে পর্যটন কেন্দ্র হতে পারে, পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতে পারে, সেগুলোর উন্নয়নও একান্ত দাবি। 2052.86 বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় সংসদীয় আসন 4টি। জেলার জনসংখ্যা 21,62,879 জন। ভোটার রয়েছেন 17,71,923 জন। সময় সংবাদ, ফরিদপুর। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ মেতে উঠছেন আলোচনা সমালোচনায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, কাঙ্ক্ষিত উন্নয়ন চান গাইবান্ধাবাসী। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী বিপ্লব ইসলাম। আমি আছি গাইবান্ধা 5 আসনের ফুলছড়ি উপজেলার ফলি এলাকায়। এখানে চায়ের আড্ডায় মানুষের কাছে শুনবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। যুব সমাজের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। বালাসীঘাটে এবং টানেল বা সেতু দিলে আমরা এই উত্তরবঙ্গের লোকের জন্য, আমাদের গাইবান্ধা জেলার জন্য একটু ভালো হবে। এই টানেলটা যদি পুনরায় হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের জন্য খুবই ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছু প্রসার ঘটবে। গরিব দুঃখী মানুষ আছে, তাদের জন্য একটু সহযোগিতা করার জন্য এই ধরনের প্রার্থী হলে ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ওগুলোতে যেন সেতু নির্মাণ করে, এই ধরনের প্রত্যাশা আমাদের প্রার্থীর কাছে। সেজন্য গাইবান্ধার উন্নয়নমূলক কাজ করে এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। দরজা বন্ধ করে ব্যালটে সিল মারার দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পুলিং স্টেশনটাকে বন্ধ করে দিয়ে আমরা ভিতরে সিল মারে ওই দিন শেষ হয়ে গেছে। পুলিশের বডি ক্যামেরা থাকবে, 90% পুলিং স্টেশনে সিসি ক্যামেরা থাকবে। গণভোটে আমি কিন্তু না ভোট দিতে আসি নাই, আমি এসে হচ্ছে আপনাদেরকে জোগাড় করতে হবে ভোট। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বলেন, একটি গোষ্ঠী নির্বাচন ঘিরে হীন প্রচেষ্টা চালিয়ে গেলেও সাহসিকতার সঙ্গে সব মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি জানিয়ে কিছু লোকের সঙ্গে আঁতাত করে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত, সেই নির্বাচনকে নিয়েও তাল বাহানা, পিআর দাও, গণভোট দাও, এইটা করো ওইটা করো, ব্যালট কারচুপির ডক্টরেট দেওয়া উচিত। যারা কিছু সংখ্যক লোকদেরকে আঘাত করে এই ব্যালট পেপার ছাপিয়েছে, আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব সেদিন ক্লিয়ার করে এসেছেন। আজকে পত্রিকা দেখলাম সেটাও তারা ঠিক করবে। সরকার করতে যদি জনগণ আমাদেরকে সহায়তা করে, ইনশাআল্লাহ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাঙামাটি ও পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। সকালে রাঙামাটির কাউখালী উপজেলা মাঠে দোয়ার আয়োজন করে বিএনপি। নেতাকর্মীরা বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে জাতি। এদিকে দুপুরে পিরোজপুরেও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ 5,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরির পথ প্রশস্ত হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশিষ্ট নাগরিক সমাজ।
শনিবার বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল সংলাপে এই উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এ সময় দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচিত সরকারের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা জানান বক্তারা। সংলাপে দেশে ধর্মের নামে নতুন দঙ্গলবাজির সংকট তৈরির অভিযোগ করে তারা বলেন, আগামী সরকারের কাছে প্রত্যাশা থাকবে তারা জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের ইশতেহারই বাস্তবায়ন করবে। এজন্য তরুণদের জন্য 2-4টা কথা বললাম। দ্রুত একটা নির্বাচন, পপুলার ফ্যাসিজম তো এক যে ভিত গড়ে দেওয়া হয়েছে, সেই পপুলার ফ্যাসিজম কিন্তু এখন আমাদের জন্য অনেক বড় একটা কনসার্ন। এক্সট্রিম রাইটের এক ধরনের উত্থান অন্তত ভিজিবল হচ্ছে। আমি চাই যারা ক্ষমতায় আসবে তাদের উচিত হবে জনগণকে এখন থেকেই এই কথাগুলো বলা, যে কি ধরনের একটা রাষ্ট্র, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছেন, সেটাকে নিয়ে তারা ধাপে ধাপে কি করতে চান। এমন একটা সরকার যেটা আশা করছি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, একটা সুষ্ঠু ভোট হবে এবং তারা জনগণের ভোট নিয়ে আসবে। গণতন্ত্র ও নারী অধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসী সচেতনতামূলক কার্যক্রম ও নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা করেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি দল কোনো নারী প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার সমালোচনা করেন তিনি। বিশেষ অতিথি 51টি দলের ভিতরে 30টি দল নারীর প্রতিনিধিত্বকে গুরুত্ব দেয়নি অথবা যোগ্য বলে মনে করেননি। এই নতুন শক্তির মধ্য দিয়ে আমরা তোমাদের পাশে দাঁড়াতে চাই। কিউআরটির মূল শক্তি হচ্ছে পুরো দেশে ছড়িয়ে গিয়ে প্রতিটি গ্রামে 70,000 গ্রামে পৌঁছানো। সময় শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ফেনীতে মার্চ ফর সাইকেল র্যালির আয়োজন করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও স্ট্যান্ড ওয়ারিয়র্স। শনিবার বিকেলে র্যালিটি শহরের পাইলট মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাঠে এসে শেষ হয়। এতে অংশ নেন 3 শতাধিক তরুণ। এ সময় তারা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অপরাধীরা যে দেশেই থাকুক, দেশে এনে তাদের বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তারা। ময়মনসিংহে উল্লেখযোগ্য হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। প্রতিদিনই জমা পড়ছে 15 থেকে 20টি আবেদন। সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, দারিদ্রতা, মাদকাসক্তি এবং জুয়ার মতো কারণগুলো সংসার ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। এক সময় যে সম্পর্কের শুরু হয়েছিল ভালোবাসা আর রঙিন স্বপ্ন দিয়ে, সেই সম্পর্কই এসে থামছে আদালতের নথিতে। নীরবে নিঃশব্দে ভেঙে যাচ্ছে অনেক সংসার। কয়েক বছরে ময়মনসিংহে বেড়েছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। গড়ে প্রতিদিন জমা পড়ছে 15 থেকে 20টি আবেদন। সংশ্লিষ্টদের মতে, পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, দারিদ্র্য, মাদক ও জুয়া সম্পর্কের ভিত দুর্বল করছে। 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, নেওয়ার পরেও সে আবার টাকা চাইতেছে আর কি। পরে এইভাবে অনেক টাকা নেওয়ার পরে আর কি করব, তখন আমার বাচ্চা পেটে থাকার অবস্থায় সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার বাবা মা বিয়ে দিছিল, ভালোর জন্য দিছিল, তো এখন তো সে ভালো না, অন্য এক মেয়ের দিকে তার নজর। বিভিন্ন মেজর ইস্যু সহ ছোট ছোট কারণেও তালাক হয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার পরকীয়া। একটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত হওয়া, আরেকটা হচ্ছে যে বাল্য বিবাহ। বিয়ে বিচ্ছেদের কারণে সন্তানের ভবিষ্যৎ যেমন পড়ছে অনিশ্চয়তার মুখে, তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে সমাজেও। তাই বিচ্ছেদ কমাতে সচেতনতার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ধরে রাখার কথাও বলছেন বিশ্লেষকেরা। যখন অভিযোগটা নেই, শুনানির জন্য ডাকি বাদী বিবাদী পক্ষকে, তখন আমরা মীমাংসার দিকে আগাতে চাই। কিন্তু যখন দেখি যে মীমাংসা সম্ভব হবে না, তখন আসলে বিচ্ছেদের পরামর্শ দিয়ে থাকি।
নিজেকে যদি মোরাল ভ্যালুসটা বজায় রাখতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটা কমে যাবে। দুজনকেই আমার মনে হয় বোঝাপড়াটা আরও বাড়াতে হবে, আরও বেশি সহনশীল হতে হবে। সম্পর্ক ছেদ ঘটলে সামাজিক অনেক অবক্ষয়, অনেক ধরনের অপরাধ এর সাথে জড়িত হয়ে পড়ে। এই জন্য অবশ্যই সবার জন্য আমাদের আহ্বান যে যেন অবশ্যই তারা সামাজিক সম্পর্ক, বিবাহের যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা পবিত্র সম্পর্ক, এটাকে যেন রক্ষণাবেক্ষণ করেন। জেলা রেজিস্ট্রি অফিসের তথ্য মতে গত 3 বছরে ময়মনসিংহে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে প্রায় 18,000। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শেরপুরে বসত ভিটা আর ফসলের ক্ষেতের পাশেই চলছে ইট ভাটার কাজ। কালো ধোঁয়ায় প্রাণ হারাচ্ছে পরিবেশ, প্রকৃতি, ক্ষতি হচ্ছে ফসলের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ, হলুদের সমারোহে ছেয়ে থাকা ফসলি ক্ষেতের ঠিক পাশেই চলছে পরিবেশ দূষণের আয়োজন। শেরপুরে জ্বালানির জন্য কাঠ পোড়ানো থেকে ইট ভাটার সমস্ত কাজই হচ্ছে ফসলি জমি আর বসত ভিটার পাশে। ইট পোড়ানোর কালো ধোঁয়ার দূষণে উর্বরতা হারাচ্ছে আবাদের জমি, কাঙ্ক্ষিত ফলন না পেয়ে হতাশ কৃষক, আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বায়ুবাহিত রোগেও। ইট ভাটা পরিবেশ দূষণ করে আমরাও ক্ষতিগ্রস্ত, গাছপালা ফল ফলাতে ধরে না। বায়ু দূষণের জন্য সরকারে ভাঙছিল, ভাঙার পর এটা আবার পুনরায় শুরু করছে আবার। আর লাকড়ি বাদ দিয়ে এখন কয়লাতে আর অনেক ব্যাপক ক্ষতি, পরিবেশের অনেক ক্ষতি হয়। প্রশাসনের নাকের ডোকায় তো, কারণ দেখতে আছে এত একটা হাইওয়ে রোডের সামনে এগুলো চলতেছে, প্রশাসন অবশ্যই নজরে না আনলে তো এটা আমরা কিছু করতে পারবো। গত বছর 32টি অবৈধ ইট ভাটার চিমনি ভেঙে দিয়েছিল স্থানীয় প্রশাসন। এবারও দেয়া হয়েছে নোটিশ, অব্যাহত রয়েছে অভিযান। তাদেরকে নোটিশ করেছি এবং আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে, আমাদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো অবৈধ ইট ভাটা এবারও চালু হয়, প্রথমে পরিবেশ অধিদপ্তর ফৌজদারি মামলা করবে, পরবর্তীতে আমরা মোবাইল কোর্ট সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসন থেকে একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যেন ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত কেউ ইট ভাটা পরিচালনা না করে। এই নির্দেশনা অমান্য করে যদি কেউ ইট ভাটা পরিচালনা করে, তাহলে আমাদের আইন অনুযায়ী আমাদের গত বছর যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাই নেওয়া হবে। জেলায় মোট 57টি ইট ভাটার মধ্যে সবকটি অবৈধ। চলতি বছর 29টি ইট ভাটাকে 83 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সময় সংবাদ, শেরপুর। শব্দ দূষণ রোধে ঢাকা মহানগর পুলিশ ও পরিবেশ অধিদপ্তর একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। এ সময় সাদা পাথরের মতো শব্দ দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। আগামী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচানোর তাগিদ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরে মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ঘুরে পরিবেশ অধিদপ্তরে শেষ হয় মোটর শোভাযাত্রা। পরিবেশ অধিদপ্তর আর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক, জরিমানা করুক। উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরোপের মাধ্যমে, ক্যারেট এবং স্টিক, এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি। তরুণ সমাজ আছে, তোমরা এটাকে একটা সামাজিক আন্দোলন করে দাও এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়া থেকে বাঁচাতে হয়, এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মৌলভী বাজারের চা বাগানে চলছে প্রুনিং কার্যক্রম। গাছকে দীর্ঘস্থায়ী সচল সতেজ রাখতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। যেন সঠিক পদ্ধতিতে প্রুনিং হয় সেজন্য সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে চা গাছে পাতা গজানোর সক্ষমতা কমে আসে। এতে নতুন বছরে চায়ের উৎপাদন ক্ষমতা স্বাভাবিক রাখতে মৌলভীবাজারের বাগানে বাগানে শুরু হয়েছে প্রুনিং।
শ্রমিকরা জানান মার্চে শুরু হয়ে টানা ৮-৯ মাস চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এরপর থেকে জানুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে চলে প্রুনিং। গাছের বয়স, মাটির উর্বরতা বিভিন্ন দিক বিবেচনায় কয়েক ধাপে প্রুনিং করা হয়। কালার, লাইট, লো ও ক্লিন প্রুনিং বেশি প্রচলিত। তবে গাছে একটি ডাল রেখে পুরো গাছ ছাটিয়ে দেওয়ার ব্রিদার প্রুনিংয়ে ভালো সুফল পাচ্ছেন তারা। এটা করার পরে আমরা চারা গাছ সুন্দর থাকে, এটা আমরা পাতি ভালো আসে, ভালো পাতি আসলে আমরা রুজিও বাড়ে আর এবং আমরা চারা গাছও সুন্দর থাকে। পরে যখন আবার চা মৌসুম শুরু হবে তখন এটা থেকে তোলার পরে ফ্যাক্টরিতে নেওয়া হবে। প্রায় আমরা মনে করেন আপনার এই চা বাগানে 100 চা গাছ যদি পাতা তুলি, আমাদের এইখানে মনে করেন 80 কেজি 90 কেজি মতো পাতা হয় আর কি। শ্রমিকদের টানা আন্দোলন সংগ্রামে এবছর গাছের পরিধি বেড়ে যাওয়ায় স্বাভাবিক প্রুনিংয়ে কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান এই চা বিশেষজ্ঞ। টোটাল চার প্রায় 50% আমরা প্রুনিং করি। প্রুনিংয়ে চা গাছ আসলে আমরা আমাদের পাতা দরকার, শুট দরকার। তারপর আবার যখন মার্চ এপ্রিল মাসে যখন বৃষ্টি শুরু হয় তখন আবার নতুন শুট আসলে আবার পায়ে তোলা শুরু হয় এইসব জায়গায়। সঠিকভাবে প্রুনিং শেষ করতে শ্রমিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। প্রুনিং অপারেশন তখন রুটে প্রচুর খাদ্য থাকার কারণে গাছ সেটা মোকাবেলা করতে পারবে এবং গাছের সার্ভাইভাবিলিটি সর্বোচ্চ হবে, মর্টালিটি মিনিমাম হবে এবং গাছের টিকে থাকার হার আমরা সর্বোচ্চ পাবো। চা উৎপাদন বাড়াতে মৌলভীবাজার জেলার 93টি চা বাগানে এই প্রুনিং কার্যক্রম চলবে। সময় সংবাদ, মৌলভীবাজার। মব কালচার, সহিংসতা এবং উগ্রপন্থার উত্থানের কারণে গণতন্ত্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্যঞ্জনা ফাউন্ডেশনের আয়োজনে এক সংলাপে এই মন্তব্য করেন বক্তারা। শনিবার বিকেলে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংলাপটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সবার অংশগ্রহণ ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এতে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তাসলিমা আক্তার, সীমা দত্ত, আনোয়ারা ইসলাম রানী সহ বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতারা। দেশের অধিকাংশ মানুষের যে মৌলিক অধিকার সেটা যখন নিশ্চিত না হয় তখন মানুষের মধ্যে সচেতনতা কম থাকে। যখন মৌলিক অধিকার নিশ্চিত না হয় তখন সেই মানুষদেরকে খুব সহজেই আপনি সংখ্যা হিসাবে ব্যবহার করতে পারেন, কেবলমাত্র জমায়েত হিসাবে ব্যবহার করতে পারেন। আমি একটা মানুষ, হয়তো আমি একটু ভিন্ন মতের, তো সে জায়গা থেকে বাকি যারা আছে তারা যদি একই মতের হয় তো আমার যে স্টেটটা, আমার যে কথাবার্তা বা আমার যে বক্তব্যটা, সেখানে কিন্তু আমার বক্তব্যের কোনো জায়গা নাই। আমার কাছে রাজনীতি মানে শুধু নির্বাচনের সময় এসে মানুষের জন্য কাজ করা না, বরং সারা বছর আমি কাজ করতে চাই। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ জনকে দুষ্কৃতকারী চিহ্নিত করে নগরীতে অবস্থান এবং প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। এরপর নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় যৌথ বাহিনী। নাশকতাকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। তালিকার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাধিক মামলার আসামি, অনেকে দেশের বাইরে পলাতক। গণবিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে নগরীর কাজীরদিয়ারি এলাকা সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট দেখা গেছে। প্রাইভেট কার, বাস, অটোরিকশা সহ সব যানবাহন ও যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা একটি পুলিশের সাথে আমরা যৌথভাবে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা চেক পয়েন্ট স্থাপন করছি। তারই একটি চেক পয়েন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। সিএমপিতে ইদানিং প্রতিদিনই আমাদের বড় বড় সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে।
তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে যৌথ বাহিনী একসাথে মিলে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান আমাদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। গত 10 দিন ধরে নিয়মিত নগরী ও জেলার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মনীষ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। ছিনতাই ও মাদক বিরোধী অভিযানে গ্রেফতার 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা হয়। শহরের পঞ্চবটি ও পুকুরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় 22টি ছিনতাই মামলার আসামি শিপনকে। আশপাশে কয়েকটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরও 4 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি দেশীয় অস্ত্র। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। সারা দেশে শীতের দাপট কিছুটা কমলেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিদিন হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীরা ভর্তি হচ্ছেন। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ওয়ার্ডের রোগীর তুলনায় বেড কম থাকায় হাসপাতালে বারান্দায় রোগীদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। মাঘের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে ঠান্ডা কম থাকলেও রাতে অনুভূত হয় কনকনে শীত। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রথমে জানিয়ে রাখি যে পৌষের সময়টি জুড়ে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড় শীতে কাঁপলেও কিন্তু মাঘের শুরুতে আবারও কাঁপতে শুরু করেছে এই জনপদ। বলে রাখি গত দুদিন ধরে এই জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে সকাল 6টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে যে গতকাল এই জেলার তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু খানিকটা কমে এসেছে এবং আজকে কিন্তু এই জেলার তাপমাত্রা এখন পর্যন্ত আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা কিন্তু 8.5 ডিগ্রির ঘরে সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে বলে রাখি যে আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে পাহাড়ি হিম বাতাসের সাথে সাথে কিন্তু এই জেলায় যে কনকনে শীতের অনুভূতি সেটা কিন্তু এই মুহূর্তে সকালবেলা আমরা লক্ষ্য করছি। তবে এখানে আমরা মাঘের এই সময়টিতে দেখছি যে একটি ব্যতিক্রম আবহাওয়া। আমরা গতকালের কথাই যদি বলি, গতকাল আমরা দেখেছি যে দিনভর একটা কনকনে দিনভর এক পাহাড় যে সূর্যের মুখ দেখা মিলছে এবং দিনের বেলা কিন্তু অনেকটা উষ্ণ আবহাওয়া ছড়াচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে আবারও সকাল পর্যন্ত কিন্তু চারপাশ কিন্তু কুয়াশার সাথে কিন্তু পাহাড়ি যে হিম বাতাস রয়েছে সেটা কিন্তু ছড়াতে শুরু করছে। এই মুহূর্তে আমি যেহেতু শহরের চৌরঙ্গি মোড় এলাকায় রয়েছি, আমরা কিন্তু দেখছি যে কুয়াশা আবারও নামতে শুরু করেছে এবং যে পাহাড়ি হিম বাতাস রয়েছে সেটা অব্যাহত রয়েছে। একই সাথে এই সড়কে ব্যস্ততম সড়কে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু কুয়াশার কারণে তাদের যে গাড়ির হেডলাইট রয়েছে সেই হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। একই সাথে বলে রাখি যে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। এখানকার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে যে শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে দুই রকমের আবহাওয়ার কারণে কিন্তু যে পাহাড়ি হিম বাতাস এবং রোদের কারণে যে উষ্ণ আবহাওয়া, এই দুই কারণে কিন্তু এখানে শীতের যে শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। এই বলে রাখি যে আবহাওয়া অফিস জানিয়েছে যে মাঘের এই সময়টিতে কিন্তু যে শীতের অনুভূতি সেটা কিন্তু পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে। তবে দিন এবং রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা খানিকটা পরিবর্তন হবে, অনেকটা উঠানামা করবে বলে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উত্তরে জনপদের যেহেতু হিমালয় একেবারে কাছাকাছি, সেহেতু সেই হিসেব দিয়ে আমরা দেখেছি যে এই নদীকেন্দ্রিক এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর একই সাথে এখানকার নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছে তারা রাত এবং সকালের সময়টিতে কিন্তু দুর্ভোগ পাচ্ছে, এমনটা আমরা দেখেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের তীব্রতার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম পঞ্চগড়ে। এদিকে শীতের শুরুতে পানির দামে সবজি বিক্রি হলেও বর্তমানে কিছুটা দাম বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানগড় সবজির মোকামে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। বাজারে খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে।
দেশের সবচাইতে বড় যে পাইকারি সবজির মোকাম বগুড়া মহাস্থানগড় হাটে যেমন একদিকে মরিচের ঝাঁজ বেড়েছে, তেমনি কিন্তু বছর জুড়ে গত বছর যেমন আসলে আলুর যে দরপতন ছিল, নতুন আলুর ক্ষেত্রেও কিন্তু সেই আলুর দরপতন অব্যাহত আছে। বিশেষ করে আজকে যে মহাস্থানগড় হাটে যে বাজার চলছে, সেখানে কিন্তু যেই নতুন আলু কৃষকেরা আসলে মাঠ থেকে নিয়ে এসেছেন, সেই নতুন আলু কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ মন প্রতি মাত্র 800 থেকে 1000 টাকা। এই আলু কিন্তু আজ থেকে 4-5 দিন আগেও 40 টাকা কেজিতে কিন্তু এখানে পাইকারিতে বিক্রি হয়েছে, অর্থাৎ প্রায় 4 থেকে 5 দিন বা সপ্তাহের ব্যবধানে কিন্তু নতুন আলুর যে দাম সেটি কিন্তু একেবারে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমে গিয়েছে। অপরদিকে কাঁচামরিচের যে ঝাঁজ উৎপাদনের জেলা বগুড়াই, সেখানে কিন্তু কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। যেই কাঁচামরিচ সেটি কিন্তু আসলে কেজিতে এখানে 80 থেকে 100 টাকায় মান ভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও যেই মিষ্টি লাউ রয়েছে, এই শীতকালীন সময়ের অন্যতম যেই সবজির আনুষঙ্গিক, সেটি কিন্তু আসলে কেজিতে বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে মান ভেদে। এছাড়াও এখানে মিষ্টি লাউ যেটি আছে সেটি কেজিতে বিক্রি হচ্ছে 45 টাকায়। এছাড়াও শীতের তীব্রতা বা শীতের সময় যত ঘনিয়ে আসছে, কমে আসছে, ততই কিন্তু আসলে বাজারে যেই ফুলকপি বা বাঁধাকপির যে সরবরাহ থাকে সেটি কিন্তু কমতে শুরু করেছে, এবং যেই ফুলকপি শীতে আসলে অন্যতম সবজি হিসেবে বাজারে পাওয়া যায়, সেই ফুলকপি কিন্তু এখানে কেজিতে একেবারেই কম দামে, অর্থাৎ 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং সেই ফুলকপির দাম কিন্তু আরো পড়ে গিয়েছিল। আমরা দেখেছি যে এখন থেকে 15 দিন বা 20 দিন আগেও মাত্র 2 টাকা কেজিতে বিক্রি হলেও সে সময় যেহেতু সরবরাহ কমেছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আবারও ফুলকপির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা বলছেন যতটুকু দাম বেড়েছে, তাদের এই যে উৎপাদন খরচ বা আসলে এই সার বা কীটনাশক সহ অন্য যে খরচ আছে, সেই দামে কিন্তু এখনো তারা কুলিয়ে উঠতে পারছেন না। অপরদিকে যেই বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি কিন্তু কেজিতে পিস হিসেবে এখানে বিক্রি হয়, সেটি কিন্তু মাত্র 10 টাকা পিসে আসলে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও সিমের দাম কিন্তু 2 সপ্তাহ আগেও 35 থেকে 40 টাকার মধ্যে ছিল, সেটি কিন্তু পাইকারিতে দাম এখন আবারও দ্বিগুণে গিয়ে ঠেকেছে অনেকটাই, 70 থেকে 80 টাকার মধ্যে আসলে এখানে যে সিম সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই শীতকালীন সবজিগুলোর সরবরাহ কমে আসছে, এবং এই শীত শেষের আগেই শীতকালীন সবজির যে সরবরাহ সেটি কমার জন্য কৃষকরা মনে করছেন যে বৈরী আবহাওয়া ছিল আসলে গত 2-3 সপ্তাহ ধরে, সেই বৈরী আবহাওয়ায় কিন্তু যেই মাঠে যে ফলনগুলো ছিল, সেই ফলনগুলো নষ্ট হয়ে যাওয়ার একরকম সম্ভাবনা ছিল। এই জন্য কৃষকরা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই এই যে 2 থেকে 3 সপ্তাহ টানা বৈরী আবহাওয়া চলেছে, এই সময়ের মধ্যে কিন্তু যেই শীতকালীন সবজিগুলো ছিল, তারা একেবারে বাজার থেকে নিয়ে এসে এই 2-3 সপ্তাহের মধ্যে বেশি বেচা বিক্রি হয়েছে। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই যে মহাস্থানগড় সবজির মোকাম, এখান থেকে কিন্তু প্রতিদিন 70 থেকে 80টি ট্রাকে করে এই শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শীতের সময় সেটি রাজধানী ঢাকা সহ অন্যান্য দেশের যে বড় বড় জেলাগুলোতে আছে, সেগুলো কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পাইকারি সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বগুড়ার মহাস্থানগড়ে। সরবরাহ কমায় চুয়াডাঙ্গার বাজারে বেড়েছে সব ধরনের সবজির দর। কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় শীতকালীন সবজির বাজার ঊর্ধ্বমুখী। এতে প্রতি কেজি কাঁচামরিচ 100 টাকা, করলা 70 টাকা, আলু 22 টাকা, সিম 35 টাকা, ফুলকপি 35 টাকা, পাতাকপি 18 টাকা, মূলা 35 টাকা, রসুন 70 টাকা, টমেটো 45 টাকা ও শসা 100 টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা বাজারে এসব সবজির দর বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এতে বাড়তি দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মূলত সরবরাহ কমায় সবজির দর চড়া বলে দাবি বিক্রেতাদের। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত 8টি দেশের ওপর এই শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। হুমকি বাস্তবায়ন করলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে বলে জানিয়েছে দেশগুলোর নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ।
তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতেই মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। 1 জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার জন্য তাকে দায়ী করেন তিনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ। ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমন-পীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ার ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে একের পর এক এলাকা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। YPG SDF বাহিনীর সরে যাওয়ার মধ্যেই আলেপ্পো ও রাক্কা প্রদেশে সেনা অগ্রযাত্রার দাবি করা হচ্ছে। তবে তাপকা ও আশপাশের কিছু এলাকায় সেনাদের প্রবেশের দাবি অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন SDF। এ অবস্থায় যুদ্ধ না থামালে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সিরীয় সেনাবাহিনী জানায়, ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে প্রবেশ শুরু করেছে তারা। আলেপ্পোর পূর্বাঞ্চলের দেইর হাফিজ শহর দিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়। আল ইখবারিয়া টিভিতে দেয়া বিবৃতিতে বেসামরিক নাগরিকদের অঞ্চলগুলোতে প্রবেশ না করার আহ্বান জানায় সেনা অপারেশন কমান্ড। কয়েক ঘন্টার মধ্যেই দেইর হাফির, মাসকানা ও তাপকার কাছে হাজানা সামরিক ক্যাম্প দখলের দাবি করে সেনাবাহিনী। রজমাল গাজাল গ্রাম, আল ঘানেম আল আলী শহর, হানিদে ও আল সাফসাফা এলাকায় সেনা প্রবেশের দাবি করা হয়। আবু আসি ও আল জাবালি গ্রামেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানানো হয়। সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানায়, রাক্কার পূর্বে জুর শাম্মার শহর দখল করে সাপকা এলাকার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তবে তাপকা শহর নিয়ে সরাসরি বিরোধী বক্তব্য দেয় SDF। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, সরকারি বাহিনী তাপকায় প্রবেশ করেনি এবং মানসুরা শহর পুরোপুরি নিরাপত্তা ঝুঁকিমুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেইর হাফির ও আশপাশের গ্রাম থেকে SDF সদস্যরা ইউফ্রেটিসের পূর্ব তীরে সরে গেছে। তবে কিছু SDF ইউনিট তাপকায় পুনরায় জড়ো হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। ডিপসি আফনান ও আল রাসাফা এলাকায় সংঘর্ষের খবরও আসে। SDF দাবি করে তারা সেখানে এখনও হামলার প্রতিহত করছে এবং রাক্কার পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণ চলছে।
সিরিয়ার পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরীয় বাহিনীকে আলেপ্পো ও তাবকার মধ্যবর্তী এলাকায় আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানায়। সেন্টকম জানায় উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগোনো জরুরি। একই সঙ্গে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম হুঁশিয়ারি দেন, কুর্দি বাহিনী ও এসডিএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে সিরিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে। বলেন, প্রয়োজনে আবারও কার্যকর করা হবে বাতিল হওয়া সিজার এক নিষেধাজ্ঞা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।